বন্ধুরা, অনেকের হয়তো হাসি পাচ্ছে, অনেকের দুঃখ লাগছে। এলাম শুধু কটা ঘটনাকে একের সঙ্গে এক যুক্ত করে আপনাদের বলার চেষ্টা আমি কিছু করছি না, আপনারা পুরোটা বুঝে যাবেন কী কারণে তৃণমূল ভাঙা হলো। এখানে দু রকমের ব্যাপার আছে, দুটো জিনিসকে এক করে দেখলে ঘটনাচক্রটা বুঝতে পারবেন। এবং যার সম্বন্ধে বলছি তিনি পশ্চিমবঙ্গের এক বড় ব্যক্তিত্ব, বলতে লজ্জা করে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি যে কত বড় কনস্পিরেসি করেছিলেন সেটা থিওরিটাও আপনারা বুঝতে পারবেন। অনেকে হয়তো রাগ হচ্ছে, অনেকে দুঃখ হচ্ছে, এগুলো কী হচ্ছে, তৃণমূল ঢুকে যাচ্ছে, আমাদের এই হয়ে যাবে ওই হয়ে যাবে। এবং যিনি চক্রান্তটা ভেঙেছেন তিনি এটাও জানেন যে তৃণমূলটা ভাঙলে সেখানে সিপিএম ঢুকবে। সিপিএম আরও টাফ কম্পিটিটার তৃণমূলের থেকে, তিনি সেটাও জানেন। তার যে সার্কামস্ট্যান্সেস আছে সেটাও তিনি উপলব্ধি করেন এবং পুরোপুরি বোঝেন। এবং যিনি এটা ভেঙেছেন তিনি এটাও জানেন যে সার্কামস্ট্যান্সেস কী হতে পারে এবং তাকে আরও বড় টাফ কম্পিটিটরের সামনে পড়তে হবে এটার থেকে। কিন্তু এইটাকে ভেঙে দিয়ে একটা বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। কাকে বার্তা দিয়েছে, কী জন্য দিয়েছে, যারা একটু বুদ্ধিমান আমার কথাবার্তা থেকে প্রথমেই বুঝে যাবেন। আমি কম বুদ্ধিমান কাউকে বলছি না, ভগবান যাকে যেমন বানিয়েছেন বা যাক মাথায় যতটুকু ঘিলু দিয়েছেন এবং সে ঘিলুটাকে নাড়িয়েছে চাড়িয়েছে তত তাড়াতাড়ি বুঝতে পারবে। প্রধান ক্যারেক্টার হচ্ছে আমেরিকা এবং ভারত, দুই ক্যারেক্টার। মাঝে আছেন একজন মহিলা, একজন টাকলু ব্যক্তিত্ব বলার পরে আমার ভিডিও যারা শোনেন এবং জানেন তারা আশা করি বুঝে গেছেন। আর মহিলাকে আমার আগে কথা তারা বুঝতে পেরে গেছেন আশা করি। উনি যখন বুঝতে পারেন যে আমার আর চলবে না, মানে আমি আর জিততে পারবো না, দেখুন উনি যে জননেত্রী সেখানে কোনো প্রশ্ন নেই। আমি আগেও বলেছি যে ভিডিওতে জননেত্রী বা জননেতা তারাই হন, যেমন টাকলুবাবু কিন্তু জননেতা নন, ঠিক আছে, তিনি কিন্তু স্ট্র্যাটেজিস্ট এক ধরনের, ঠিক আছে। ওনার কিন্তু জনভিত্তি সেরকম কিছু নেই, উনি কিন্তু ইলেকশন স্ট্র্যাটেজিস্ট। এবার এবং উনি তো জননেত্রী নেতা তারাই হন যারা মানুষের পালস বুঝতে পারেন। এবং ওনার মধ্যে জননেতার ব্যাপারটা আছে টাকলুবাবুর মধ্যে, কিন্তু উনি অতটা প্রকাশ্যে আসেন না, পিছন থেকে কাজ করেন বেশি। ব্যাক অফিস ওয়ার্কগুলো খুব ভালো করতে পারেন, যার যেটা ক্যাপাসিটি, যার যেটা তাকে সেইভাবে ইউজ করা হয়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে বুদ্ধি করে একটু ধোঁয়া দিয়ে দিই। যাই হোক, ব্যাপারটা হচ্ছে উনি নামটাকে ভুলে গেলাম, তো উনি বুঝতে পারেন যে উনি আর জিততে পারবেন না। উনি নিজের পপুলারিটি যখন উনি প্রশাসনিক সভা করেছেন, রীতিমতো জনসভাই তৈরি করতেন ওটা প্রশাসনিক সভাকে, তো উনি তখনই বুঝতে পারতেন যে উনি হেরে যাবেন, ওনারা জনসমর্থন নেই, সেটা উনি আগেই বুঝতে পেরেছিলেন। কারণ এরকম ধরনের নেতা নেত্রীরা তারা কিন্তু জানে এবং বুঝতে পারে জনতার পালস করে ধরলে তারা বুঝতে পারে বাইরে বেরোলে। সে ক্যাপাসিটি তাদের আছে বলেই তাদের জননেতা বা জননেত্রী হন তারা। এখানে কোনো প্রশ্নাতীত ব্যাপার এটা। ব্যাপারটা হচ্ছে যখন সাহায্য নিতে হয়, তা উনি আমেরিকার মতো একটি দেশে সাহায্য নিয়েছিলেন।
উদাহরণ দিয়ে আমি আপনাদের বলে দিই, আচ্ছা ভাইপো চোখের চিকিৎসা করাতে আমেরিকাতেই যায় কেন? অন্য কোনো দেশে যেতে পারে, অস্ট্রেলিয়া যেতে পারে, জার্মানি যেতে পারে, শুধু আমেরিকাই কেন? আচ্ছা ভারতেও করাতে পারে। এখন ভারতে আমেরিকার মানের চিকিৎসা ভারতেও হয়, ভারতেও করাতে পারে, কিন্তু ওখানেই যাবে কেন? এইবার আসুন যে ঘটনাটা ঘটেছে ভারতবর্ষ, মার্ক রুবিও মার্কিন বিদেশমন্ত্রী, তিনি ভারতে এসেছিলেন, ভারত সরকার কিন্তু তাকে পাত্তা দেয়নি, যেমন ট্রাম্পকে পাত্তা দেয়নি। বেচারা দিনের পর দিন বিভিন্ন অনুষ্ঠানে প্রেস কনফারেন্সে मैं मोदी को बोल दूंगा तो मोदी मेरे से बात कर लेगा, मैं मोदी को ये कर दूंगा तो वो बोलेगा। কতবার শালা উস্কেছে, এ তো স্পিকটি নট, কোনো কথাই নেই, ফোনই তোলে না। মোদি ইজ মাই গুড ফ্রেন্ড, আবার ধমকানিও, ট্রাম্প ये लगा दूंगा, टैरिफ लगा दूंगा, নির্বাক ধর বকুক গিয়ে, ধর পাত্তাই দেবো না। ফোন করলে ওরা ফোন তুলতো না, বলতো নেই বলে দিন। ওরা তো সিকিউর কলে কথা বলে, যে কোনো মোবাইলের কথা বলে না, ঠিক আছে, একটা সিকিউর নেটওয়ার্কের মাধ্যমে কথা বলে সবসময়, সেটা সবসময় নিয়ে অত থাকেও হয়তো যখন উনি ট্রাভেল করেন, কারণ উনি তো আর রাস্তার মাঝে জনসভার মাঝে কথা বলবেন না, এমন জায়গায় কথা বলবেন যেখানে প্রাইভেসি মেনটেন থাকবে, ঠিক আছে, কেউ সেখানে যেন তার কথাবার্তা শুনতে না পারে, এটা স্বাভাবিক। দেশের প্রধানমন্ত্রী তিনি এইভাবেই কথা বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীরা এইভাবেই কথা বলেন, কোনো অন্য দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলতে গেলে বড় সেক্রেটারি বা র্যাঙ্কের অফিসারেরা থাকে সেখানে তাকে ব্রিফ করার জন্য, আর ইন্টারপ্রিটার থাকে। তোলেননি, মাঝখানে প্রায় 3-4বার ফোন করে তোলেননি, মানে বলেছেন আমি নেই, বিজি আছি বলেছেন, পরিষ্কার ইগনোর করেছেন। তবে বিদেশমন্ত্রী যখন আসা হয়, স্বাভাবিক একটা দেশের, আমেরিকার মতো দেশের বিদেশমন্ত্রী, অথচ কিন্তু ভারত সরকারের একটা প্রতিনিধি সেখানে যায়নি, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট ব্যাপার, এটা কিন্তু কোনো ছোট ব্যাপার না। যেখানে ভারতের বিদেশমন্ত্রী রাশিয়া যান, আমেরিকা যান, প্রোটোকল কিন্তু আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী কথা বলার, বা পুতিনের সঙ্গে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর কথা বলার, সেখানে কিন্তু ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে তারা ডাইরেক্টলি 1:1 বসে কথা বলেন। সেখানে আমেরিকার বিদেশমন্ত্রী ভারতে আসছে, অথচ ভারত সরকারের কোনো হেলদোল নেই, বোঝা যায় কথাটা? কেউ এয়ারপোর্টেও যায়নি, কেউ তাকে রিসিভ করতেও যায়নি, কিচ্ছু না। তিনি এলেন, কোথায় এলেন? কলকাতা। কলকাতায় এসে কোথায় গেলেন? এবার হ্যাঁ, তার যেটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটা তো করতেই হয়, যেহেতু অন্য দেশ থেকে এসে, সেটা করেছে, কিন্তু কোনো বড় অফিসার কিন্তু যায়নি এখানে রিসিভ করতে। এখানে ভারত সরকারের একটি স্ট্যান্ড ছিল, সেটা বোঝা গেছে। উনি এসছেন রাজনৈতিক কারণে, বোঝাই যাচ্ছে। গেছেন কোথায়? মিশনারিজ অফ চ্যারিটি। সেখান থেকে আবার ওনার ওখানে থাকাকালীন দুজন নান গিয়ে কলকাতার একটি বাড়িতে ঢুকলেন, কথা বলে এসে ওনাকে রিপোর্ট দিলেন। আর কিছু বলতে হবে? এবার তার মধ্যে ওদের মধ্যে কথা হয়েছে কিনা ডাইরেক্টলি কোনো কিছু, সেটা উনি ওখানে বসেও করতে পারতেন, কিন্তু এমন কি বড় ব্যাপার এসে দাঁড়ালো যে তাকে ভারতে আসতে হলো ইয়ে থেকে। এইবার আপনারা জানেন মোটামুটি মমতা ব্যানার্জি যাই এখানে মুসলমানদের উস্কাক, দাঙ্গা করাক, উনি সিএ আর
ওয়াকফ বিলের ব্যাপারে ভারতীয় জনতা পার্টিকে উনি সাহায্য করেছেন, পরিষ্কার কথা। বিল পাস করাতে সাহায্য করেছেন ডাইরেক্টলি। এটা লুকোচুরির কোনো ব্যাপার নেই, এখন সবাই জানে সেটা। মোটামুটি যে অন্ধভক্ত বিশ্বাস করুক আর না করুক সেটা আলাদা ব্যাপার। এইবার কথায় আসি, ইলেকশনের পরে এদেরকে নেওয়ার কেন প্রয়োজন হলো? আশা করি এই যে ভিজিটগুলো হয়েছে এবং ভারত সরকারের কি স্ট্যান্ড পয়েন্ট ছিল, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন পরিষ্কারভাবে যে হঠাৎ তড়িঘড়ি এর পরেই তৃণমূলকে এইভাবে স্প্লিট করে দেওয়ার কী প্রয়োজন হলো। আশা করি একে একে দুই করতে আপনাদের অসুবিধা হওয়ার কথা না। অতটুকু বোধবুদ্ধি, অন্ধত্ব ছাড়া যদি সামান্য বোধবুদ্ধি থাকে, আমি ঘটনা বহুদিন আগেই জানতাম, কিন্তু আমি বলিনি। যদি না বলুন স্টেটমেন্টগুলো আসবে অন্য রাষ্ট্র থেকে, তাহলে আমি বললে আমাকে লোকে পাগল বলতো। আমি ওই জন্য কিন্তু একবারও এই কথাগুলো বলিনি। তো এইটা হচ্ছে একটা কারণ যে ক্ষেত্রে স্প্লিটটা মানে হয়েছে। এক, এই জিনিসটা কিন্তু তৃণমূলের অনেক লোকই কিন্তু খুব সোজাভাবে নিতে পারেননি। যতই হোক, যতই রাজনৈতিক বাধ্যবাধকতা থাকুক, এবার সেটা তো আর ওপেনলি বলতে পারবেন না তারা, কারণ এটা ঘটনা ঘটার পরে তারা দলের মধ্যে ছিলেন, ছেড়ে আসতে পারেননি, সাহস দেখাতে পারেননি। স্বাভাবিক, তারা তো এখন বলতে পারবেন না যে এরকম ঘটনা ঘটেছে, তার জন্য আমরা ছেড়ে দিলাম। এবার তারা সে যে বাহানা বানাক, তারা বানাতেই পারে। এইবার আসুন উল্টো দিকে ঘটনা। দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের একটা কথা উল্লেখ করাই, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। আপনারা দেখবেন যবে 370 আর 35-এ সরানো হয়েছিল, তার ঠিক 4 বছর আগে হঠাৎ আমিও অবাক, হঠাৎ শুনছি বাড়িতে এসে খবরে, কি হলো, বিজেপি মেহবুবা মুফতিকে সাপোর্ট করেছে। আমি সত্যি অবাক হয়ে গেছি, পুরো আমি স্টান্ট হয়ে গেছি। স্যালা সব এক মাল, ক্ষমতায় থাকার জন্য যা না তাই করে। বাজে পার্টি, খালি বলে পার্টি উইথ দ্য ডিফারেন্স, খালি ফালতু কথা, ক্ষমতায় থেকে টাকা খাবে, ওই ধান্দায় থাকবে। আমি সত্যি তখনও ঘুণাক্ষরাও বুঝতে পারিনি যে কেসটা এটা। 4 বছর পরে গিয়ে যখন হট করে সাপোর্টটা কেড়ে নিল সেদিনকে আমার মাথাটা টনকে উঠেছে। শালা এবার তো মনে হচ্ছে কোনো ঝামেলা নেই, ঝগড়া নেই, হট করে কেন সাপোর্টটা কেড়ে নিল। ও বাবা, তারপরেই দেখলাম 370-35-এ নিয়ে ধরে চুলকে দিল। মিডিয়াতে বলছিল কুছ বড়া হোনে ওয়ালা হ্যাঁ, কুছ বড়া হোনে ওয়ালা হ্যাঁ। আমিও কিছু খবর পাচ্ছিলাম আমার সোর্স থেকে, ধারণা আমার হয়ে গেছিলো যে 370 আর 35-এ পড়বে। তখন আমি বুঝতে পারি আমার নিজের ভুল ভাঙে। আমার নিজের ভুলটা কীভাবে ভাঙে আমি আপনাদের বললাম কথাটা। দেখুন, প্রতিটা পলিটিশিয়ানের একটা ওয়ার্কিং স্টাইল রয়েছে, আপনি সেটা স্পষ্টাস্পষ্টি দেখলে বুঝতে পারবেন। এদের প্ল্যানিংগুলো থাকে বহু আগে থেকে, মানে আজকে এটা আপনি ঘটতে দেখছেন, এরা 5 বছর আগে প্ল্যানিং করে বসে আছে। তা কাজেই আমরা কেউ জানি না যে কী কারণে দেখে নেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে FCRA বিল, আপনারা নিজেরাই এখন কমেন্টে দেখতে পাচ্ছেন কী অবস্থা। ইভেন আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে ফেসবুক, টুইটার এগুলো কিন্তু আমেরিকার কথাতে ডাইরেক্টলি এনকারেজ করেছে এই প্রোটেস্টটাকে। এবং আজকে তো পাঞ্জাব পুলিশ, অন্য কথা না, আপ সরকার কিন্তু সেখানে, ভগবত মান মুখ্যমন্ত্রী, তিনি পর্যন্ত বলেছেন 9 জন টেররিস্ট ধরা পড়ে, যার জন্য 5 জন হচ্ছে মাইনর, মানে 18 বছরের নিচে, তাদেরকে পেটিএমে টাকা পাঠানো হয়েছে এবং তাদেরকে পেট্রোল বম তৈরি করা, এগুলো সমস্ত নাকি ট্রেনিং দেওয়া হয়েছিল। মানে ওইখানে কী অবস্থা সংসদ চত্বরে করার প্ল্যানিং ছিল আপনারা বুঝতে পারছেন। এবার
ওই জন্য আমার এই প্রোটেস্টটা কোনোদিন ন্যাচারাল লাগেনি। বিরিয়ানি আসছে, তো বড় বড় খাবার আসছে, পাস্তা আসছে, পিৎজা আসছে, তারপরে এই পরিমাণে গালিগালাজ। বামপন্থীদের ইনভলভমেন্ট তো 100%। সিপিআইএম দল, আমি নাম নিয়ে বলছি, 100% ইনভলভমেন্ট ছিল এটা, এবং ওরা জেনেই করেছে এটা। তাই ওদের হিস্ট্রি আপনারা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। কম্পিউটারের বিরোধ থেকে শুরু করে ভারতবর্ষে কোনো উন্নতিতে শান্তি হয় না, সবসময় ভারতবর্ষের পিছনে টানার ধান্দা করে। বাকি আর বললাম না, থাক। তবে ওই দলের মধ্যে আমি এতটুকু মনে করি এখনও যে 95% লোক নিজের দেশকে ভালোবাসে। 5% এমন হারামজাদা আছে কিছু, যারা এনজিও ফেনজিও চালানোর জন্য বাইরে থেকে ফান্ডিং নেয়, এবং এই 5% শয়তানগুলোই হচ্ছে আসল কালপ্রিট দলটার মধ্যে। এবার আপনারা বলবেন তাহলে তো ধরে নিক, এত কিছু এভিডেন্স আছে, ধরে নিক। এটা কোনো এভিডেন্স না। একমাত্র যদি কথাবার্তা বা কিছু জানা না যায় সেটা এভিডেন্স না। আর আমাদের দেশের একটা চার্চ, সেখান থেকে বা একটা সংস্থান যারা সমাজসেবা করে বলে দাবি করে, অ্যাকচুয়ালি তো রিলিজিয়াস কনভার্সন করে, তারা কারো পলিটিশিয়ানের বাড়িতে গেল, এটা কোনো অপরাধ নয়। আইনের চোখে এটা কোনো অপরাধ নয়। মার্ক রুবিও ভারতে এসেছেন, তার সিকিউরিটি বন্দোবস্ত নিশ্চয়ই ভারত সরকার করেছে, তাহলে এইটাও কোনো অপরাধের শ্রেণীতে পড়ে না। তো কাজেই এই ব্যাপারগুলো আগে থেকেই ছিল আপনার। যেটা 30 আর 30A, এই দুটো আর্টিকেল ভারতবর্ষে যেটা রয়েছে সংবিধানে, এটা হচ্ছে ভারত সরকার যদি জানতেও পারে যে এরকম ধরনের কোনো রিলিজিয়াস অর্গানাইজেশন টেররিস্ট অ্যাক্টিভিটি করছে, তাদের ওপরে কোনো রকম অ্যাকশন নিতে পারে না ভারত সরকার। এটা সবচেয়ে বড় সমস্যা, যেটাই এফসিআর বিল দিয়ে কাটা হচ্ছে। আজকে তো আমেরিকার ডাইরেক্ট স্টেটমেন্ট চলে এসছে, এখানে আর বলার কিছু নেই। আশা করি বলে বোঝাতে হবে না কী জন্য এই প্রোটেস্ট হয়েছিল। আমি বারবার ইন্ডিকেট করেছি লোকসভা কেন, পার্লামেন্ট ভবন কেন অ্যাটাক হবে, আমি বারবার এটাকে ইন্ডিকেট করেছি। আমার অনেক ভিডিওতে, যারা রোজ শুনছেন আমার ভিডিও দেখছেন, তারা বুঝতে পেরেছেন। তার মানে এটা আমেরিকার কাছে একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে তুমি আমার দেশের মধ্যে যাদেরকে ধরে আমাকে বিব্রত করার চেষ্টা করেছো, ট্রাম্প বাবা, আমি তোমাকে তোমার অস্ত্রেই মারলাম, এবং ওর এমপি ভাঙিয়ে নিয়ে এসেই এই এফসিআর বিলের সাপোর্টে ভোট দেওয়া করালাম। ইটস আ বিগ মেসেজ টু দ্য আমেরিকা that we are not at all bow down our heads. Dear America, dear our friend America, will never bow down. This is not the old India. This is new India. Be careful. Be careful. মেসেজ সমানে সমানে টক্কর দেওয়ার মেসেজ এটা, যে তুমি আমার দেশে ঢুকে এগুলো করবে, আমরাও কেমন ক্ষমতা রাখি, তুমি যাদেরকে টাট্টু বানিয়ে ঘুরে বেড়াচ্ছ তাদেরকে ভেঙে দিয়ে তাদের এমপি নিয়ে এসে তোমার বিরুদ্ধে যে বিলটা আমার পাস করানোর, তাদের এমপিদের ভোট দিয়েই আমি এই বিলটা পাস করাবো ধনী ভোটে। ইটস এ মেসেজ, বোঝা গেছে? এ প্ল্যানিং বহুত দিন আগে তৈরি হয়ে আছে, বুঝতে পেরেছি? ওই জন্যে ওপরের লোকেরা কি করে না কি করে না, হ্যাঁ অনেকের রাগ হতেই পারে, আমি আগেও বলেছি তারা পার্টিটা করেছে, কিন্তু একটু তো আমার মনে হয় কিছু কাজ যখন সেন্ট্রাল নেতৃত্ব করছে তাদের একটুখানি সবকটা সওয়া উচিত। একেবারে হতে হতেই হাউ মাউ হাউ মাউ হাউ মাউ, মনে হচ্ছে তারা মনে হচ্ছে বড় তৃণমূলই হয়ে উঠেছে, তৃণমূল ভেঙে যাচ্ছে মানে তাদের বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে। সিপিএমের ফাটা স্বাভাবিক, কারণ সিপিএমে 15 বছর তৃণমূলের পয়সায় খেয়ে এসছে, এরা ওদের ফাটা স্বাভাবিক।
এখন যে কোনো দল চালাতে গেলে ভাই ফান্ডিং লাগে। ফান্ডিং তুমি কীভাবে নেবে সেটা তোমার ব্যাপার। এই এফসিআরএ বিল, আমি আগের দিনও বলেছি, এফসিআরএ বিল এনেছিল, কে এনেছিল? ইন্দিরা গান্ধী। কেন এনেছিল জানেন? আবার বলে দিচ্ছি, যারা প্রথমবার দেখছে তার জন্য, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ওনার তখন সন্দেহ হয়েছিল যে এই বিজেপি, তারপরে এই যে আপনার এই যে মানে জয়প্রসাদ নারায়ণ ছিল মনে হয় নামটা, যেটা আপনার এই রেভলিউশনটা হয়েছিল এনার বিরুদ্ধে, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, এবং তার মধ্যে ইয়েও ছিল, মানে কংগ্রেসেরও অনেক লোক ছিল বলতে গেলে, কংগ্রেসের একটা অংশ ছিল যারা ইন্দিরা গান্ধীকে সহ্য করতে পারতো না, ঠিক আছে, গঙ্গি গুড়িয়া বলে ডাকত। ওনার সন্দেহ ছিল এরা বিদেশ থেকে ফান্ডিং পাচ্ছে, তখন উনি এফসিআরএ বিল নিয়ে এসেছিলেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ঘটনা। তুমি যার ঘাড়ে রেখে আমাকে বন্দুক মারতে গেছিলে, আমি তার দলটাই ভেঙে দিলাম, তার দলের এমপি আমার দলে টেনে নিয়ে দলের কাছাকাছি কোনো একটা জায়গায় মাঝামাঝি অবস্থানে দাঁড়। আজকে কী অবস্থা? তো ফুটবল, কিচ্ছু নেই ওদের অস্তিত্ব, না ওরা একটা ভোট পাবে নিজে এরিয়াতে গিয়ে। মমতা ব্যানার্জির দলটাও স্প্লিট হয়ে গেল, সিপিএমের তৈরি হতে সময় লাগবে, বিজেপি 10-15 বছর এমনিই পেয়ে যাবে। আগামী দুটো ইলেকশন বিজেপি হেসে গেলে জিতে যাবে, কিচ্ছু করতে পারবে না। মুসলমান ভোট স্প্লিট হয়ে যাবে, আরে 6%, 7% মুসলমান ভোট যদি 10% মুসলমান ভোট যদি স্প্লিট হয়ে থাকে, কারণ মমতা ব্যানার্জিকে অনেকে ভালোবাসে মুসলমান, আমি কথা বলতে লাভ নেই, আছে কিছুটা সিপিএমে চলে যাবে, কিন্তু স্প্লিট তো হবে। তো কাজেই আগামী 15 বছর ওরা ক্ষমতায় আসতে পারবে না, আর আমেরিকাও এখানে কোনো দখলদারি সহজে করতে পারবে না। এইটা হচ্ছে মেন কারণ। তারপরে আপনার অন্যান্য বিলও আছে, ধরুন যেটা মহিলা রিজার্ভেশন বিল আছে, তারপরে আপনার পরিসীমনের বিলটা আছে, এগুলো তো আমাদের ভালোর জন্যই হচ্ছে। আশা করি এটা আমাদের ক্ষতি করার জন্য করছে না তারা। কাজেই খুব বেশি বড় বিপ্লবী হওয়ার আগে, বাঙালির বিপ্লব করার শখ আছে আমি জানি, খুব বড় বিপ্লবী হওয়ার আগে একবার ভেবে দেখবেন কাজটা এটা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে। তারা এগুলো নিয়ে বাড়ি চলে যাবে না। পরিসীমন বিল আসলে নরেন্দ্র মোদী, অমিত শাহর কোনো পয়সার লাভ হয়ে যাবে না, 1 টাকাও লাভ হয়ে যাবে না, কখনোই হবে না। ওগুলো ভুল ধারণা যে ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজটা করছে। আমি জানি না কোন লজিকে বিরোধী পক্ষ মানে ফালতু কথাগুলো বলছে। উইন উইন সিচুয়েশন, মানে কারো কমবে না, কারো বাড়বে না, আমি যতদূর জানি। বাকিটা মিথ্যা কথা, স্বাভাবিক রাজনীতি ভাই, মিথ্যা কথা চলে। মোদিও মিথ্যা কথা বলে, অমিত শাহ মিথ্যা কথা বলে, এখানে আমি আলাদা করে কিছু বলতে যাব না। আমি বারবার বলেছি আমি কোনো দল করি না, প্রত্যেকে পলিটিশিয়ানই মিথ্যা কথা বলে, কিন্তু মিথ্যা কথাটা কার জন্য বলছে এবং কী জন্য বলছে, উদ্দেশ্য এবং বিধেয়টা আপনাকে বুঝতে হবে, সেটা আপনার ভালোর জন্য কি বললো না খারাপের জন্য বললো। আশা করি এই বিলগুলো পাস হলে আমাদের ভারতবর্ষেই ভালো হবে, আর মোদি অমিত শাহ তো আর চিরজীবন ক্ষমতা থাকবে না, তারা একসময় চলে যাবে ক্ষমতা থেকে, কংগ্রেস আসবে। কিন্তু ভারতের বিদেশি হস্তক্ষেপ টাকার মাধ্যমে, টাকা ছাড়া তো কিছু হয় না, সেটা বন্ধ হয়ে প্রায় বন্ধ হয়ে, মানে 90% বন্ধ হয়ে যাবে। আপনার 10% তবুও থাকবে, ধরপাকড় হবে। এবং এই সমস্যাগুলোর বিরুদ্ধে যে রিলিজিয়াস কনভার্সনে কোনো রকম আরোপ থাকে, তাহলে সংস্থার সম্পত্তি পুরো ক্রক করে সরকার নিজের আন্ডারে নিয়ে নিতে পারবে, নিজের ইচ্ছা মতো একটা ট্রাস্ট তৈরি করে সেখানে রাখতে পারবে, যাতে তারা যেন এই রিলিজিয়াস কনভার্সন থেকে শুরু করে কোনো রকম রিলিজিয়াস প্রোপাগান্ডা না চালাতে পারে। স্বাভাবিক তাদের সম্পত্তি এলে সরকারই ভালো, সরকার সেই সম্পত্তি আমাদের ভালোর জন্য ইউজ করতে পারবে, এটাই বলার ছিল। যখন কোনো রায় তৈরি করবেন একটু ভাববেন মনোযোগ দিয়ে, কারণ যতটা আপনি ভাববেন, ভিতরে ঢোকার চেষ্টা করবেন, কিছু একটা দেখলেন আর সেটা দিয়ে আপনার হাসি পেয়ে গেল,
এটা কিন্তু অত সহজ জিনিস না যতটা আপনি ভাবছেন। বা আপনার রাগ উঠে গেল, আপনি উঠিয়ে পোঁত তুলে একটা ভিডিও করে দিলেন, উদ্দেশ্য বিধেয় না বুঝে কাজটার। এটাকে বাতখিল্লামও বলে, বাঁচালামও বলে। এবং যতদিন না আপনি বাঁচালামও ছাড়তে পারছেন, ততদিন পর্যন্ত সম্পূর্ণ মানুষ আপনি হতে পারলেন না। সরি বলব। জয় হিন্দ। পরিপক্ক মানুষ আপনি হতে পারলেন না। কারণ পরিপক্ক মানুষ কোনোদিন একদিনে ডিসিশন নেয় না। সে আগে নিজেটা বোঝে, জানার চেষ্টা করে, ভিতরের জিনিসটাকে অ্যানালাইসিস করে, তারপরে সে নিজের মত রাখে। জয় হিন্দ, বন্দে মাতরম। যদি মনে হয় ভিডিওটা ভালো, ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছানো উচিত। আমার ফলোয়ারের দরকার নেই, প্রয়োজন হলে আপনারা ডাউনলোড করে দিয়ে দেবেন, যাতে যারা মিসকনসেপশনে ভুগছে, যারা বুঝতে পারছে না কেন হচ্ছে, তৃণমূল কেন ভাঙছে, কী কারণে ভাঙছে, তার উদ্দেশ্য এবং বিধেয় কী, তারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।